31 ডিসেম্বরের মধ্যে যদি অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টের আদেশ সেটা যদি না হয়, তাহলে তো এই নিয়োগটাও আবার প্রশ্ন চিহ্নের মতো, এনে আপনি সরাতে পারবেন না। যারা ম্যানিপুলেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী সবসময় সহৃদয়। যদি মুক্ত অর্থাৎ এই মানে যেটা হয় হুমকি, থ্রেটনিং এগুলো ছাড়া এবং ম্যানিপুলেশন ছাড়া, তাহলে 100-200 ভাগ এই ভোটে তার প্রভাব পড়বেই। এই রাজ্যে দুর্নীতির শেষ নেই। এবার এই দুর্নীতিতে কাকুর পর এই যে কণ্ঠ মিলল না, তারপর এখন অভিষেক ব্যানার্জি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য রোড সওয়াল করলেন হাইকোর্টে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো পরীক্ষা চলে এলো, প্রায় 31শে ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষাও কমপ্লিট করতে হবে, পুরো নিয়োগ প্রক্রিয়া। সেখানে দুর্নীতি কতটা, অভিষেক ব্যানার্জি কতটা প্রভাবিত করেছে, টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এই আপনি যে কথাটা বললেন, প্রথমে আপনি দুটো প্রশ্ন আনলেন। একটা হলো বিকাশ স্যারের সওয়াল জবাবের মধ্যে কি কি নাম উঠে এসেছিল এবং আছে, যেখানে সবার আগে আসছে সুজয় কৃষ্ণ ভদ্র। ওই ভদ্রলোক এতটাই সিগনিফিকেন্ট যে তার কণ্ঠস্বর নেওয়া হয়েছিল, এবং সে তো যুদ্ধকালীন তৎপরতায় তখন আমরা অমৃতা সিনহা ম্যাডাম কি ভাবে নিয়েছে আপনারাই দেখিয়েছেন। আজও কিন্তু আমরা সেই কণ্ঠস্বর জানতে শুনতে পেলাম না। আচ্ছা, এই সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিলেন সাহেব, তার সাহেবটা কে আমরা জানি না। কোড আনকোড জনৈক অভিষেক ব্যানার্জি, এই জনৈকটা আজকে আসছে কে? আজকে সিবিআই একটা কেন্দ্রের সবচাইতে বৃহত্তম একটা বিশ্বস্ত সংস্থা, সে কিনা আজকে এই অভিষেক ব্যানার্জিকে অ্যাড্রেস করছে জনৈক বলে। আমরা ভাববেন না এটা একজন ডিপ্রাইভ ক্যান্ডিডেট হিসাবে বলছি, আমরা সাধারণ মানুষও জানতে চাইছি যে কে এই যে আমার আপনার ট্যাক্সের টাকায় যাদের বড় বড় আধিকারিকদের মাইনে হচ্ছে, নিশ্চয়ই ওই জনৈক শোনার জন্য নয়। আর যখন বিকাশ স্যার সওয়াল করছেন, যখন এই নামগুলো আসছে, তাহলে তখন বলা হচ্ছে যে কোথাও গিয়ে সেটা বোধহয় রাজনৈতিক ভাবে, কিন্তু আদতে বাস্তবটা কি? বাস্তবটা এখানে আজ আমাদের সুমিতবাবু পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রথমে আমরা আশায় বুক বেঁধেছিলাম, যখন বাক কমিটি বলল দুর্নীতি হয়েছে, ভেবেছিলাম ঠিক আছে সিবিআই নিশ্চয়ই ট্রান্সপারেন্সির সাথে বিষয়টা সবার সামনে রিভিল করবে এবং যথাযোগ্য সঠিক বিচার হবে। কিন্তু দিনের পর দিন আমরা কি দেখেছি, যারা কিনা সংগঠিতভাবে এই অপরাধটা করেছিল, যে কথাটা আপনি শুরুতে বললেন, এর আলটিমেট টার্মটা কি, যে তারা এক এক করে ছাড়া পাচ্ছে এবং এই যে নাম উঠছে সেই নামগুলোকে স্বচ্ছতার সাথে তার ডকুমেন্টস সাবমিট হচ্ছে না। নিয়োগ কি করে হবে? এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে ইন্টারন্যাশনালি বললেন মমতা ব্যানার্জি, উনি ইন্টারন্যাশনাল উকিল, ওনাকে এই যে ভয়, মানে এই যে বলাগুলোর মধ্যে একটা ভয় রয়েছে মমতা ব্যানার্জি, কোথাও আবার মামলা হবে। আবারও বলছি, আপনি যে জায়গাটায় আসলেন, বারবার ব্যক্তি হিসেবে কিছু বিকাশ স্যার সহ আরো যারা করছে, মূল জায়গাটায় কোথায়? যে সমস্ত উকিলরা আপোষহীন লড়াই করছে, উনি টার্গেট করছেন তাদেরকে, এবং উনি যতই বিদ্রুপ আকারে বলুক না কেন বিকাশ স্যারকে, বাস্তব সত্য তো এটা। আজকে যে রাজনৈতিক দলের সমর্থক হন না কেন, এ কথাকে কেউ অ্যাডমিট করবেন না যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। সবাই করছেন, মাঝে পড়ে উকিলকে, এবং আপনি শুধু উকিল না, আপনি বিচারপতি বলুন, আপনি জাস্টিস গাঙ্গুলি স্যারের কথা বলুন, আজ উনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে পারেন, কিন্তু যখন উনি বলেছেন উনি যদি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাও হতেন, সেগুলো কি মিথ্যা ছিল? আসলে যারা আপোষহীন ভাবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছে বা লড়াই করছেন, আমরা যারা করেছি বা করব, তাদেরকেও রাজনৈতিক ভাবে দাগানো হয়েছে, মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, হুমকি, থ্রেট, এসব তো হেনস্থাগুলো রয়েছেই। অর্থাৎ আপনি লক্ষ্য করে দেখুন, বিষয়টা কিন্তু আড়াআড়ি বিভক্ত, একটা দুর্নীতির বিরুদ্ধে আর একটা হলো দুর্নীতির হয়ে। সেই জন্যই আপনি আজকে এই প্রশ্নটা করছেন, দুর্নীতির যে লাগাতার চলছে তার শেষ কোথায়? এবং তার পরবর্তীতে আপনি লক্ষ্য করে দেখুন, এই ধরনের কথা যতবার উঠে এসেছে ততবার কিন্তু সাধারণ মানুষও জানতে চাচ্ছে, কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে থমকে যাচ্ছি। তখনই মনে হচ্ছে যে কোথাও গিয়ে রাজ্যের সাথে কেন্দ্রের বোধহয় রাজনৈতিক বোঝাপড়া রয়েছে, না হলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? দেখুন, কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় এটা নয়, যারা পেনাল্টি দিচ্ছে তারা কিন্তু
সব রাজনৈতিক দলের সমর্থক, অর্থাৎ যারা চাইছি না দুর্নীতির মাধ্যমে আমার জীবন তৈরি হোক, যারা চাইছি সততার সাথে সত্যের সাথে নিজের যোগ্যতায় কাজ অর্জন করব এবং সেই মতো জীবন অতিবাহিত করব, কিন্তু সেটা হচ্ছে না। তারই রেসিডুয়াল আসবে, যেটা আপনি লাস্ট পার্টে বললেন যে এই যে 31 ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। আপনি দেখেছেন এর আগে যে এসএসসির যেটা বেরিয়েছিল 9, 10, 11, 12 মাত্র 1806, পরেরটায় গ্রুপ সি গ্রুপ ডিতে 3500 কত। আচ্ছা, তাহলে আমরা দেখছি এটা কিন্তু সুমিত বাবু জেনে রাখলেন কার্যত ইনকমপ্লিটলি, এই লিস্টটা কার্যত একদম কমপ্লিটলি ইনকমপ্লিট। কারণ যা যা যেটুকু সিবিআই যে ডেটা পেয়েছিল সেটাও কিন্তু গোটাটা এখনো স্কুল সার্ভিস কমিশন কিন্তু রিভিল করলো না। আজকে যদি সেগ্রিগেশনটা গোড়াতেই করে দিত তাহলে আজকে প্যানেল ক্যান্সেল হতো না, কিন্তু সেই কোপ পড়লো। তারপরে যে পরীক্ষাটা নিয়ে যাতে এটা আবার খুব মানে সঠিকভাবে হয়, যেভাবে কিনা আপনার সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে সেটাও কিন্তু পালিত হচ্ছে না। তাহলে 31 ডিসেম্বরের মধ্যে যদি অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টের আদেশ সেটা যদি না হয় তাহলে তো এই নিয়োগটাও আবার প্রশ্ন চিহ্নের মতো, এনে আপনি সরাতে পারবেন না। তাই বলছি যে 10 নম্বরের যে গেরো সেটা তো রয়ে গেল। আর আরেকটা বিষয় হচ্ছে কতটা স্বচ্ছ হবে এই মৌখিক, লিখিত তো হয়ে গেল, তার মধ্যে কাঁকড়ও বসেছিল বলে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষ শিক্ষাবিদ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মৌখিক পরীক্ষা কতটা স্বচ্ছতার সঙ্গে হবে। আর যে 10 নম্বরের গেরো সেটা কি খুলবে? প্রথমত এই 10 নম্বরের কন্ট্রোভার্সি অলরেডি তৈরি হয়ে গেছে, দেখেছেন যারা ফ্রেশার তারা রাস্তায় নেমেছেন এবং তাদের যুক্তিকে আপনি কোনোভাবেই কিন্তু বলতে পারবেন না ইলজিক্যাল। ফলত এটা আবার আইনগতভাবে একটা জায়গা তৈরি হবে, এ নিয়ে বলাই বাহুল্য, এটা একটা দিক। আর 2 নম্বর যেটা আপনি বললেন যে স্বচ্ছতার সাথে, দেখুন সুমিত বাবু, যেটা অলরেডি প্রুভড যে সংস্থা এই কাজটা করেছে তারা কমপ্লিটলি দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে লালন করে এই কাজটা করেছিল, যে কারণে কিনা আজকে প্যানেল ক্যান্সেল হয়েছে। সেই বডি কিন্তু আজকে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করছে এবং আগামী দিনে আপনি যেটা বললেন যে যে 10 and 10 ডেমনস্ট্রেশনের জন্য 10 এবং ভাইবার জন্য 10, সেই ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম অলরেডি তৈরি রয়েছে ম্যানুপুলেশনের। কেন কথাটা বলছি দেখুন, যে যারা ইন্টারভিউয়ার হবেন তারা যদি তাদের সাথে যদি আগের থেকে যারা ক্যান্ডিডেটস তারা কোনো রকম ভাবে নেগোশিয়েট করেন ম্যানুপুলেশনের, আপনি কিন্তু আইনগতভাবে সেইটাকে কিন্তু আপনি ইলিগাল বলতে পারবেন না। বিকজ সেই ইন্টারভিউয়ার যদি বলেন যে হ্যাঁ আমি দেখেছি সে 20-তে 20 পাওয়ার যোগ্য, আপনি বলতে পারবেন না। সেখানে একজন যদি রিটেনে 60-তে 60 পান কিন্তু সে ওই ম্যানুপুলেশনে কিন্তু যাননি, তিনি কিন্তু ডিপ্রাইভ হবেন। অর্থাৎ যে ফ্রেমিংটা হয়েছে, নাম্বারের ফ্রেমিং, সেখানেও কিন্তু বড়ভাবে দুর্নীতির একটা ব্যবস্থা তৈরি করা রয়েছে। ফলত এই নিয়োগ প্রক্রিয়াটাও যে শুধুমাত্র এরকম না যে এই চালের মধ্যে প্রচুর কাকড় আছে সেইগুলো বাদ দিলেই এটা হলো একদম ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, এটার মধ্যেও একটা দুর্নীতির বাসা অলরেডি রেডি করা আছে। এবার সেখানে যে কেউ চাইলে বাস করতে পারবে, এই হলো এদের ব্যবস্থা। আমার শেষ প্রশ্ন থাকবে, এতগুলো প্ল্যানের কথা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শুনলাম, প্ল্যান এ থেকে একেবারে পর্যন্ত, আপনি কোন প্ল্যান এক্সিকিউটিভ করতে দেখলেন, এক্সিকিউট হলো? এক্সিকিউশনের মধ্যে যেটা মানে যেটা প্রতিফলিত হচ্ছে সেটা হলো সব সময় হলো উনি বলেছেন বেচারা বলে যারা টেন্টেড তাদের জন্য একটা নন টিচিং এর চেষ্টা করবেন। অর্থাৎ এক্সিকিউশনে দেখছি বারংবার যারা হলো ডিপ্রাইভ রয়েছেন তাদের জন্য নন, যারা ম্যানুপুলেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী সবসময় সহৃদয়। এবং আরো এক্সিকিউশনের মধ্যে দিয়ে যেটা দেখা যাচ্ছে যে এই যেভাবে পরীক্ষা নিয়েছে বা নেবে গ্রুপ সি গ্রুপ ডিরও, এবং 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা যদি কমপ্লিট করতে না পারে বা যদি করে সেটা আদেও স্বচ্ছতার সাথে কতটা হবে, তার জন্য যে তৎপরতা দরকার তার কিন্তু লেশ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এটাই রয়েছে। 26-এর ভোটে কি প্রভাব পড়বে? শিক্ষা এরকম একটা মহান পেশা, সেই পেশায় দুর্নীতি এই ভোটে প্রভাব পড়বে বলে মনে হয় আপনার?
ভোট অনেকগুলো ফ্যাক্টরকে নিয়ে ভোট হয়, সেখানে শিক্ষা দুর্নীতি ডেফিনেটলি একটা বড় ফ্যাক্টর। এবং যে যদি একদম স্বচ্ছতার সাথে ভোট হয়, যদি মুক্ত অর্থাৎ এই মানে যেটা হয় হুমকি থ্রেটনিং এগুলো ছাড়া এবং ম্যানুপুলেশন ছাড়া, তাহলে 100-200 ভাগ এই ভোটে তার প্রভাব পড়বেই।